সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক সরাসরি সম্প্রচারিত আলোচনা অনুষ্ঠান বিজনেস টাইমস। প্রিয় দর্শক শ্রোতা, সূচনাতেই জানিয়ে রাখতে চাই, বিগত দেড় দশকে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতায় লুটপাট, জবরদখল ও অনিয়ম দুর্নীতিতে দেশের ব্যাংক খাত ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। এসালম, বেক্সিমকো, অ্যানোনটেক্স, সামিট, শিকদার ও নাবিল গ্রুপের মতো কোম্পানিগুলো জনগণের আমানতের টাকা ঋণের নামে লুটে নিয়েছে। ধারাবাহিক লুটপাট ও পাচারের কবলে পড়ে সরকারি বেসরকারি অনেক ব্যাংক দেউলিয়া প্রায়। এর মধ্যে 10-15টি ব্যাংক একেবারে দুর্বল হয়ে পড়ে। এসব বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক শুরুতেই বলেছিল দুর্বল কিছু ব্যাংককে টিকিয়ে রাখা কঠিন হবে, তবে সুশাসনের মাধ্যমে সবাইকে বাঁচিয়ে রাখার চেষ্টার কথাও শুনেছি আমরা। কিন্তু সম্প্রতি 5টি ব্যাংকের নাম উল্লেখ করে একীভূতকরণের আলোচনা এ খাত সংশ্লিষ্টদের নতুন করে জাগিয়ে তুলেছে। এমন বাস্তবতায় আমাদের আজকের আলোচনার বিষয় ব্যাংক একীভূতকরণ, যুক্তি ও বাস্তবতা। প্রিয় দর্শক, আর এ আলোচনার জন্য আমাদের স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমেই তাদের সাথে পরিচয় করিয়ে দেব। আমার সর্বডানে রয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান, এবং আমাদের দুজনের মাঝে রয়েছেন প্রফেসর শহীদুল জাহিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আলোচনায় ফিরছি, এবার আমরা মূল আলোচনায় যাব। আলোচনাতে শুরুতেই আমরা বলতে চাই যে আজকে যে আমাদের আলোচনার বিষয় সেটি আপনি নিশ্চয়ই জেনেছেন। শুরুটা করতে চাই জনাব আব্দুল মান্নান, আপনাকে দিয়ে। দীর্ঘদিন আপনি ব্যাংকিং করেছেন, ব্যাংকিং পেশায় আসার আগে আপনি সাংবাদিকতাও করেছেন, দীর্ঘকাল দিয়েছেন নেতৃত্ব, এরপর ব্যাংক খাতেরও নেতৃত্ব দিয়েছেন, ব্যবস্থাপনা পরিচালক ছিলেন, এখন নতুন করে দায়িত্ব নিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে, এবং ব্যাংকের চেয়ারম্যানদের যে সংগঠন, মালিকদের সংগঠন, সেখানেও আপনি ভাইস চেয়ারম্যান বা ভাইস প্রেসিডেন্ট। এই যে এখন আমাদের ব্যাংক খাত নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, এর মধ্যে সর্বশেষ আলোচনার রসদ জুগিয়েছে ব্যাংক একীভূতকরণ। বর্তমান বাস্তবতায় একীভূতকরণ আসলে কতটা যৌক্তিক মনে করেন আপনি? জি, আপনাকে ধন্যবাদ। ব্যাংক একীভূতকরণের ব্যাপারটা বা কোম্পানি একীভূতকরণের ব্যাপারটা কোনো নতুন বিষয় না। এটা শুধুমাত্র এটা দুর্বলতার বা সবলতার কারণে এটা হয় না। আমাদের দেশেও একীভূতকরণের ঘটনা ঘটেছে। বিশেষ করে বিদেশি কয়েকটি ব্যাংক কিন্তু একত্রিত হয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ড হয়েছে। এখানে গ্রিনলেস ব্যাংক, চার্টার্ড ব্যাংক, এই ধরনের ব্যাংকগুলো কিন্তু এক সময় এক ইয়েতে চলে গেছে, একীভূত হয়েছে। সেখানে দুর্বলতার কারণে হয়নি, বরং সবলরা অধিকতর সবল হওয়ার জন্য তারা একীভূত হয়েছে। তেমনিভাবে দুনিয়ার বহু আপনার কোম্পানি দেখবেন, ইন্ডাস্ট্রি দেখবেন, এমনকি আপনার ব্যাংকের ক্ষেত্রেও এটা ঘটেছে যে অনেক বড় বড় ব্যাংক একত্রিত হয়ে তারা আরও বড় দায়িত্ব নিয়েছে। আমাদের দেশের কনটেক্সট একটু আলাদা। আমাদের দেশে আপনি যেটা বললেন দুর্বল এবং সবলের কথা, এই ব্যাংকিং খাতে আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে দেখেছি সবলতা এবং দুর্বলতা কোনো স্থায়ী ব্যাপার নয়। আজকে আপনি দেখছেন যে ন্যাশনাল ব্যাংকে বলা হচ্ছে দুর্বল ব্যাংক। এক সময় আপনার গিয়ে প্রাইভেট সেক্টরে ফার্স্ট জেনারেশন ব্যাংকের অন্যতম হচ্ছে ন্যাশনাল ব্যাংক। এক সময় এটা এটা সামনের সারির একটি ব্যাংক ছিল, আজকে সেটাকে দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। তেমনিভাবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটা দেশের শীর্ষ এবং সারা দুনিয়াতে 1000 টপ ব্যাংকের মধ্যে ইসলামী ব্যাংক হচ্ছে বাংলাদেশের একমাত্র ব্যাংক। এবং আমি যখন এই ব্যাংক ছাড়ি 2017 সালে, বা ছাড়ানো যখন হয়, আমাকে ছাড়তে বাধ্য করা হয়, তখন ইসলামী ব্যাংকের ইয়েটা ছিল অতিরিক্ত তারল্য। আমাদের ডিপোজিটরগণ, আমাদের গ্রাহকগণ ব্যাপকভাবে এতভাবে সাড়া দিয়েছেন। তখন 1.25 কোটি গ্রাহকের ব্যাংক ছিল এটা, এবং সমস্ত ডিপোজিটগুলো রিটেল ডিপোজিট, ছোট ছোট ডিপোজিট নিয়ে আমরা একটা বিশাল গড়ে তুলেছিলাম, এবং এগুলো দেশের উন্নয়নের প্রবাহে আমরা কাজে লাগিয়েছি। তখন আমাদের কাছে উদ্বৃত্ত তারল্য ছিল। আজকে সেই ব্যাংকে কিন্তু কয়েকদিন আগে আপনি দেখেছেন যে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড উদ্বৃত্ত তারল্যের একটি ব্যাংক, সেটা আজকে
তারও লোক সংকটে পড়েছে। তারা অবশ্য এখন কাটিয়ে ওঠার চেষ্টা করছে, তাদের বেসিক্সটা অত্যন্ত সেই শক্তিশালী। ঘটনাটা ঘটেছে গত 15 বছরে বা দেড় দশকে। এটা বিশেষ করে এটা শুরু হয়েছে আরও আগে থেকে। 2006 সাল থেকে পর্যায়ক্রমে ইসলামী ব্যাংক আক্রমণের শিকার হয়েছে। 2011 থেকে 13 সাল পর্যন্ত সেটা অত্যন্ত তীক্ষ্ণ হয়েছে, তীব্র আক্রমণ হয়েছে এবং সর্বশেষ 2016 সালে শেষে এসে 2016 সাল থেকে অলরেডি দখল হয়ে গেছে। তো আমি যেটা বলছিলাম যে সবল এবং দুর্বলের ব্যাপারটা কোনো স্থায়ী ব্যাপার না। আজকে বাংলাদেশে যে ব্যাংকগুলোর মার্জারের কথা বলা হচ্ছে, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি মনে করি যে এটি হচ্ছে একটি অনিবার্যতা ব্যাংকিং সেক্টরকে। এবং আরও একটা কথা হলো যে এখানে প্রথম মার্জারের প্রথম প্রক্রিয়া সম্ভবত আরও সামনের দিকে আরও মার্জারের কথা আসবে, কিন্তু বর্তমানে কিন্তু এই 5টা ইসলামী ব্যাংক একত্রিতকরণের কথা বলা হচ্ছে। এখন আমি যেটা বলতে চাই যে ইসলামী ব্যাংকগুলো যে দুর্বল হয়েছে বলে বলা হচ্ছে, এটা ইসলামী ব্যাংকিং সিস্টেমের ইনহারেন্ট দুর্বলতার কারণে এটা ঘটে নাই, বরং বাইরে থেকে বাইরের হস্তক্ষেপের মাধ্যমে এই ব্যাংকগুলোকে যেন পরিকল্পিতভাবে এগুলোকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়েছে। আর এবং তাদের লোভের ইয়েটা এত প্রকট হয়েছে, পরবর্তীকালে তারা কাউকে ছাড় দেয়নি। ইসলামী ব্যাংকে দিয়ে শুরু হয়েছে, তারপরে আপনার সোশ্যাল ইসলামী ব্যাংকে আপনার অক্টোবর মাসে এটা দখল করেছে, তারপরে পর্যায়ক্রমিকভাবে এই দখলদারিত্ব এবং লুটপাট এই দুইটাই কয়েকজন মিলে। সেই লুটপাট এবং দখলদারিতে শুধু ইসলামী ব্যাংকগুলোকে প্রথমে আক্রমণ করা হলো, এর কারণটা কি? না, প্রথমত হলো যে ইসলামী ব্যাংক আক্রান্ত হয়েছিল। আক্রমণ কিন্তু এই আপনার সিস্টেমিক আক্রমণ যেটা যদি বলি, তাহলে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সিস্টেমিক আক্রমণের শিকার হয়েছে। আজকে আবুল বারাকাত যিনি জেলখানায় আছেন, আপনি যখন ভিন্ন একটা প্রসঙ্গ নিয়ে আসলেন আমি একটু বলতে চাই। আবুল বারাকাত সাহেবকে আমি একদম সমস্ত চেয়ারম্যান এবং এমডিদের একটা অনুষ্ঠানে আমি তাকে বলেছিলাম যে আপনি প্রতিদিন স্বপ্নে একটা তথ্য জোগাড়, স্বপ্ন যোগে আপনি তথ্য পান যে ইসলামী ব্যাংক বছরে 1700 কোটি, আগে বলছেন 1200 কোটি, পরে বলছেন 1700 কোটি টাকা ইসলামী ব্যাংক জঙ্গি অর্থায়নে ব্যয় করে। আপনি মেহরবানি করে, আপনি অর্থনীতি সমিতির সভাপতি, আপনি আমার ব্যাংকে আসেন, আমি আমার সিনিয়র এক্সিকিউটিভদের আপনার সামনে হাজির করব, তাদের সামনে আপনি বুঝান কীভাবে ইসলামী ব্যাংক জঙ্গি অর্থায়নে ব্যয় করে। 1 টাকা যদি আপনি প্রমাণ করতে পারেন তাহলে আমরা ওইখানে বসেই সাদা কাগজে সিগনেচার করে আমরা আমাদের ডেস্কে ফেরত যাব না, আমরা বাসায় চলে যাব। হি ডিড নট টেক মাই চ্যালেঞ্জ। আবুল বারাকাত কিন্তু আমার চ্যালেঞ্জ গ্রহণ করেননি, বরং একটু অবাক হয়ে বলছেন আমি কেন যাব ইত্যাদি ইত্যাদি। যাই হোক, উনি কোনোদিন সবসময় এ ধরনের মিথ্যা দিয়ে ইসলাম, এটা হচ্ছে একটা বড় আক্রমণ, এর উদ্দেশ্য প্রণীত। এরপরে একটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন এজেন্সির একটা ফর্মাল মিটিং থেকে বের হয়ে শামসুল হক টুকু বললেন সাংবাদিকদের সামনে যে ইসলামী ব্যাংক তার আয়ের 8% জঙ্গি অর্থায়নে ব্যয় করে। আমি ওই দিন বিকেলে তখন বাধ্য হয়ে আমি দুপুরবেলা আমি বাংলাদেশ ব্যাংকে বললাম যে এটা তো মহা সর্বনাশ, শুধু আমার সর্বনাশ না, টোটাল ইসলামী ব্যাংকিং ব্যবস্থা, টোটাল ইসলামী ব্যাংকিং না, টোটাল ব্যাংকিং সেক্টরের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে, জাতি ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনীতি আক্রান্ত হবে। তখন তারা বিদেশি ব্যাংকগুলোকে ডেকে বললেন যে আমরা ইসলামী ব্যাংকের প্রতি অত্যন্ত সজাগভাবে আমরা তাকাচ্ছি এবং সবচেয়ে বেশি ওয়ার্স্ট ব্যাংক হচ্ছে ইসলামী ব্যাংক, সবচেয়ে বেশি দেখা হয় এর কার্যক্রম, এবং তার ভিত্তিতে বলছি যে আপনারা ইসলামী ব্যাংকের সাথে রেগুলার লেনদেন অব্যাহত রাখেন। অন্য কারোর কথা শুনে অন্য কোনো কারোর কথায় ইসলামী ব্যাংকের সাথে লেনদেন বন্ধ করার দরকার নাই। সেন্ট্রাল ব্যাংক থেকে বলা হলো। বাংলাদেশ ব্যাংক দুপুরবেলা মিটিং করলো 2টার সময়, আনইউজুয়াল টাইমে, আই এম অন রেকর্ড। তারপরে হলো আমি বিকেলবেলা শামসুল হক টুকু সাহেব তখনকার আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তার বাসায় তার সাথে বেইলি রোডে দেখা করলাম। দেখা করে আমি বললাম যে আপনি এটা কীভাবে বললেন, এবং আপনি জানেন এটার পরিণতি কী, এটার ইম্প্যাক্ট কী হবে সারা এতে, বাংলাদেশের অর্থনীতি কীভাবে ক্ষতিগ্রস্ত হবে, আপনার তো চাকরি থাকবে না। একদম প্রাইভেট লেভেলে কথা বল। উনি বলে যে মুখ দিয়ে ফস করে বের হয়ে গেছে। একজন মন্ত্রী বলছেন যে তার মুখ দিয়ে এই ধরনের একটা কথা ফস করে বেরিয়ে গেছে, 8%-এর হিসাব। এইভাবে ইসলামী ব্যাংকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এর পেছনে আমি বলবো যে আমি লম্বা সময় ধরে এই পরিস্থিতি মোকাবেলা করেছি। আমার কাছে মনে হচ্ছে দেশের ভিতরের এবং দেশের বাইরের এই হাত ছিল এই ব্যাংকিংটাকে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। মানে ইসলামী ব্যাংকিংটা বাংলাদেশে যেভাবে অগ্রসর হচ্ছে, যদি স্বাভাবিক প্রক্রিয়া আগাতে পারতো তাহলে আমি আপনাকে বলছি যে আজকে 2025 সালে এই সময়ের মধ্যে এন্টায়ার ব্যাংকিং সিস্টেম ইসলামাইজড হয়ে যেত। এটার যে ইনহারেন্ট যে শক্তি, হ্যাঁ, এই কারণে এবং জাতীয় অর্থনৈতিক উন্নয়নে এর যে অবদান রাখার যে সামর্থ্য,
এই কারণেই ইসলামাইজড হয়ে যেত এন্টায়ার ব্যাংকিং সিস্টেম। সেটি তো আমরা দেখেছি, সেটাকে বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা ওটা দেখেছি, কারণ ইসলামী ব্যাংকের আদলে আপনাদের ব্যাংক থেকে আপনাদের যে ম্যান পাওয়ার, ট্রেন্ড ম্যান পাওয়ার ছিল, সে তারাই কিন্তু বিভিন্নভাবে আমি দেখলাম যে 10টি ব্যাংক পুরোপুরি ইসলামী ব্যাংক হিসেবে আসলো, এবং প্রত্যেকটি রাষ্ট্রায়ত্ত এবং অন্যান্য যে ট্র্যাডিশনাল ব্যাংক তারাও ইসলামী ব্যাংকের শাখা খুলল। এই মুহূর্তে আমি আপনাকে একটা ইনফরমেশন দিচ্ছি যে 40টি ব্যাংকে বর্তমানে বাংলাদেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয়। তার মধ্যে 10টা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইসলামী ব্যাংক ফুল ফ্লেজেড, আর 30টা ব্যাংকে ব্রাঞ্চ আছে অথবা উইন্ডো আছে। আমি ওই যে অ্যাসোসিয়েশন যেটা ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম, এটার আমি চেয়ারম্যান। তো সেই হিসাবে ইসলামী ব্যাংকগুলোর পক্ষ থেকে কথা বলার আমার দায় এবং দায়িত্ব দুটাই আছে। আমি আপনার কাছে সেই আলোচনায় আসব, তার আগে আমি একটু বলে নিতে চাই, আমাদের মাঝখানে আরেকজন অতিথি যিনি আছেন প্রফেসর শহীদুল জায়েদ, আপনার কাছে একটু বলতে চাই যে দুর্বল ব্যাংকগুলোর পরিশোধ ভেঙে দেওয়া হলো, আপনি নিশ্চয়ই জানেন, এবং ভেঙে দেওয়ার পর তাদেরকে তারল্য সহায়তা দেওয়া হলো। আমরা বেশ কিছু ব্যাংকে দেখলাম যে কেন্দ্রীয় ব্যাংক থেকে তারল্য সহায়তা দেওয়া হয়েছে। তাদের যে দুর্যোগ, তাদের প্রতি মানুষের যে অনাস্থা বা তাদের যে সংকট, সেটিকে কাটিয়ে উঠবার জন্য আপনার বিশ্লেষণ কি? আসলে কি সেই তারল্য সহায়তা দেয়া এবং বোর্ড ভেঙে দেওয়ার পর সেই ব্যাংকগুলো কি ঘুরে দাঁড়াতে পেরেছে? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, আমার বিশিষ্ট একজন ব্যাংকার এবং একটি ভেঙে দেওয়া একটি ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত চেয়ারম্যান বান্দান ভাই আছেন, এবং পুনর্গঠিত পর্ষদের চেয়ারম্যান, এবং সম্মানিত দর্শক সবাইকে সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমত যেটা বলা হচ্ছে যে আপনি যেভাবে অবতারণা করলেন যে বিশেষ করে জুলাই আগস্ট 5ই আগস্টের পট পরিবর্তনের পরে প্রথম ধাক্কায় 10টি ব্যাংকের পরিচালনা পর্ষদ এটি পুনর্গঠন করে দেওয়া হয়, এবং সেখানে বেশ কয়েকটি ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া হয়। তবে আপনার জ্ঞাতার্থে জানাচ্ছি যে এটি এই 5ই আগস্টের পরে দেওয়া হয়েছে এরকম না। কারণটা হচ্ছে আমিও একটি ব্যাংকের সাথে যুক্ত আছি, এবং যখন আমরা গিয়ে দেখলাম, মানন ভাই আছে স্বীকার করবেন যে এই ব্যাংকগুলোতে বাংলাদেশ ব্যাংকের সাথে যে চলতি হিসাব এটা আগে থেকেই নেগেটিভ। অর্থাৎ এই বাংলাদেশ ব্যাংক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বা লেন্ডার অফ লাস্ট রিসোর্স হিসেবে তারা এই সমস্ত ব্যাংকে কিন্তু বিগত রিজিম থেকেই তারা কিন্তু আসলে তারল্য সহায়তা এটা কিন্তু দিয়ে আসছিলেন। এখন মূল প্রশ্ন যেটা, সেটা হচ্ছে এটা কতটুকু কার্যকরী ভূমিকা রেখেছে। কার্যকরী ভূমিকা রাখতো, কারণটা হচ্ছে যে তারল্য সহায়তা দিলে ডিপোজিটররা যদি তাদের টাকাটা সময় মতো পেয়ে যেতেন তাহলে তো এখানে প্রশ্নই উঠতো না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের প্রাথমিক যে ভূমিকাটা সেটা কিন্তু আসলে খুব বেশি পজিটিভ ছিল না। আমরা যখন ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠিত দেওয়া হলো, তখন বেশ কয়েকটি ব্যাংক বা দুর্বল ব্যাংকগুলোকে ওনারা রেড জোন, ইয়েলো জোন বা গ্রিন জোন এরকম বেশ কয়েকটা ভাগে ভাগ করলেন, এবং বললেন যে এই 10টি ব্যাংক বা 12টি ব্যাংক এরা দেউলিয়া হয়ে যাচ্ছে। এখন একেবারে কর্তা ব্যক্তি তথা বাংলাদেশ ব্যাংকের প্রধান নির্বাহী তথা গভর্নর সাহেব, উনি যখন মানে জনসম্মুখে এসে পাবলিকলি এই কথাটা বলে ফেললেন, তখন কিন্তু আসলে জনগণের আস্থা যতটুকুই বা ছিল তখন থেকে কিন্তু আসলে ব্যাংক রান পর্যায়ে চলে গেল। কারণ একসাথে এত পরিমাণ ডিপোজিট উঠানোর তো কারোরই প্রয়োজন ছিল না। কেউ 5 লাখ টাকা রেখেছে, বাংলাদেশের যে কি বলা হচ্ছে খরচের যে প্রবণতা, এখানে একসাথে একজন ব্যক্তি এসে 5 লাখ টাকা কেন উঠাবে? তার হয়তো 50,000 টাকা উঠালেই হয় বা 20,000 টাকা উঠালেই হয়। কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই গভর্নর সাহেবের ওই কথার ভিত্তিতেই কিন্তু মূলত এক ধরনের যে আস্থার সংকট যেটা ছিল সেটা আসলে প্রবল বা সংকটাপন্ন অবস্থায় কিন্তু আসলে গিয়ে দাঁড়ালো। আপনি কি বলতে চাইছেন যে ওনার কথার কারণে ব্যাংকিং খাতে অস্থিরতা তৈরি হলো? এটা প্রাথমিকভাবে এই দায়টা ওনাকে নিতেই হবে। কারণটা হচ্ছে যে বিপ্লবের পরবর্তী সময় যে আসলো, সেখানে পরিচালনা পর্ষদগুলো যখন ভেঙে দেওয়া হলো, নতুন পরিচালকবৃন্দ আসলেন, ওনাদের মতো মান্নান ভাইদের মতো ওনারা তো ভেটেরান ব্যাংকার, লাইফ লং ব্যাংকার। এই যে ইসলামী ব্যাংকের কথা বলছি, উনি উদাহরণ দিলেন যে বিশ্বের 1,000টা সবচেয়ে শক্তিশালী ব্যাংকের মধ্যে অন্যতম। এবং এমনও সময় আমরা গিয়েছি, আমরা গবেষণা করে দেখেছি যে ইসলামী ব্যাংকের প্রতি মানুষের আস্থা এটা ইভেন যে স্টেট ওন ব্যাংকগুলো আছে তার চেয়ে অনেকাংশে বেশি। কিন্তু এখানে যদি ধর্মীয় মূল্যবোধ একটি বিষয়, 90% মুসলমান জনগোষ্ঠীর দেশ, ইভেন নন মুসলিম যারা আছে তারাও দেখা যাচ্ছে বিভিন্নভাবে তারা এখানে কিন্তু টাকা পয়সা রাখতেন। যে সুতরাং এই ব্যাংকগুলোতে ওনাদের মতো যোগ্য ব্যক্তিদেরকে যখন বসানো হলো, মানে কর্তা ব্যক্তি তথা বাংলাদেশ ব্যাংক এবং আর্থিক খাত নিয়ন্ত্রণকারী অন্যান্য যে সংস্থা আছে, তাদের উচিত ছিল ওনাদের সাথে সম্যক পরামর্শ করে কিভাবে রেস্কিউ করা যায়,
তাহলে সেই ধরনের একটা মেগা প্ল্যান কিন্তু তৈরি করা। কিন্তু আমরা যেটা সময় সময় যেটা দেখতে পেয়েছি যে কখনো দেখা যাচ্ছে তারল্য সংকট প্রথমে দেওয়া হবে না। আপনার নিশ্চয়ই মনে আছে, আপনি একজন প্রথিতযশা সাংবাদিকও বটে, যেটা প্রথমে যেটা করা হলো যে বাংলাদেশ ব্যাংক তারা নিজেরা টাকা দিতে চাইলো না, বললেন যে বেসরকারি ব্যাংকগুলোতে যাদের তারল্য উদ্বৃত্ত আছে ইভেন তাদেরকে দেখিয়েও দেওয়া হলো যে তোমরা তাদের কাছে যাও, আমরা গ্যারান্টি দিচ্ছি তারা তোমাদেরকে হয়তো সারপ্লাস ফান্ড থেকে তোমাদেরকে লিকুইডিটি সাপোর্ট দেবে। আমরা অনেক ব্যাংক তাদের কাছে গিয়ে ধর্ণা দিলাম, দেন দরবার করলাম লিকুইডিটি গ্যারান্টির জন্য। আচ্ছা ঠিক আছে, তারা কিন্তু খুব সামান্য সহযোগিতা দিয়েছে, কেউ 100 কোটি, কেউ 200 কোটি, কিন্তু যে পরিমাণ চাহিদা ছিল এটা দেওয়ার জন্য তারা প্রস্তুত ছিলেন না। নাম্বার ওয়ান, কারণ তারা তো ঝুঁকির মুখে পড়বে, কারণ তারা তো বেসরকারি খাত থেকে মানে ব্যাংকিং পরিচালনা করে থাকেন। তখন বাংলাদেশ ব্যাংক বাধ্য হয়ে এদেরকে রেস্কিউ করার জন্য তখন হচ্ছে তারা টাকা ছাপিয়ে প্রথম ধাপে সম্ভবত 20,000 বা 29,000 কোটি টাকা দিলেন, 22,500 কোটি টাকা দিলেন এবং পরবর্তীতে আরো দিয়েছে। আমার যেটা কথা সেটা হচ্ছে ওনাদের তাহলে কিন্তু সুনির্দিষ্ট দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা ছিল না। সেটা যদি থাকতো তাহলে কিন্তু গভর্নর সাহেব প্রথমে বলেছিলেন যে আমরা দুইটি বড় ইসলামী ব্যাংকিং করতে চাই, একটা হচ্ছে ইসলামী ব্যাংক অ্যাজ ইট ইজ রেখে অন্য যেগুলো আছে সেগুলোকে একসাথে করা। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে ওই নীতি থেকেও তিনি সরে এসেছেন, কারণ হচ্ছে ইসলামী ব্যাংক তো একটা দুইটা না, এখানে 10টির মধ্যে একটি যদি ইসলামী ব্যাংক বাংলাদেশ বলি তাহলে আরো 9টি ইসলামী ব্যাংক আছে এবং অন্যান্য যে ব্যাংকগুলো আছে উইন্ডো বা ব্রাঞ্চের মাধ্যমে তারা করে থাকে। তো অন্যান্য ইসলামী ব্যাংকগুলো সবগুলোর যে অবস্থা ভালো তা না, কিন্তু তাহলে সেগুলোকে কিন্তু হয়তো মানে একটু ওয়াচডগে রেখে অবজার্ভ করে এদেরকে এই মানে বৃহত্তর পরিকল্পনার আয়তায় নিয়ে আসা যেত কিনা সেটা হয়তো পরিকল্পনা এটা থাকা উচিত ছিল বলে মনে করি। অথবা গ্যারান্টি স্কিম, তাহলে বাংলাদেশ ব্যাংকের প্রস্তুতি কিন্তু ছিল না যে বেসরকারি খাতের যে সারপ্লাস ব্যাংকগুলো ছিল তাদের সাথে আগে থেকে তারা মানে কথা বলে রাখা উচিত ছিল যে আমরা তোমাদেরকে গ্যারান্টি স্কিম দেব, তোমরা এই ব্যাংকগুলোকে তখন কিন্তু হয়নি। আবার দ্বিতীয় ধাপে যখন হচ্ছে টাকা দিল, এটা অনেকটা হচ্ছে আপনার ক্ষুধা আছে, ভাতের ক্ষুধা, এখন লাঞ্চের টাইম, কিন্তু আপনাকে একটা পাউরুটি দিয়ে বসিয়ে রাখা হলো। এই সমস্ত ব্যাংক এটাই সত্যি যে এখানে শুধু পুকুর চুরি না, এখানে সাগর চুরি হয়ে গেছে এবং রাষ্ট্রীয় পর্যায়ে তছরূপ হয়েছে। তো সেখানে যে পরিমাণ টাকা সহায়তা দরকার ছিল সেটা না দিয়ে অল্প অল্প করে দেওয়া হলো এবং এখানে খুব বেশি কাজের কাজ হয়নি। ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে আলোচনায়, আপনি একেবারে যথার্থ বলেছেন। আমরা একটা বিরতিতে যাব এখন, এরপরে আবার ফিরবো। প্রিয় দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতি, ফিরবো কিছুক্ষণের মধ্যেই, আমাদের সঙ্গেই থাকুন। ফিরছি আলোচনায়। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন দুজন বিজ্ঞ অতিথি। আপনারা আগেই জেনেছেন, রয়েছেন ইসলামী ব্যাংক বাংলাদেশের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জনাব আব্দুল মান্নান, এবং রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক ডক্টর শহীদুল জাহিদ। আমাদের আজকের আলোচনার বিষয় ব্যাংক একীভূতকরণ, যুক্তি ও বাস্তবতা। আর এই আলোচনা চালিয়ে নিতে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুলতান মাহমুদ। আমি আলোচনায় ফিরতে চাই জনাব আব্দুল মান্নান, আপনাকে দিয়ে। যে কথা বলছিলেন বিরতির আগে প্রফেসর শহীদুল জাহিদ, যে ব্যাংকগুলোকে যে তারল্য সহায়তা দেওয়া হলো বা যে কথা বলা হলো তাদেরকে শক্তপোক্ত করবার জন্য, কিন্তু আমরা গত প্রায় বছর গড়াতে যাচ্ছে ব্যাংক পুনর্গঠন। আপনি একটি ব্যাংকের পুনর্গঠিত একটি ব্যাংকের চেয়ারম্যান, এবং আপনি যেটি বলছিলেন ইসলামী ব্যাংকগুলোর যে সংগঠন সেটির আপনি চেয়ারম্যান, আবার সব ব্যাংক মালিকদের যে সংগঠন সেটিও আপনি ভাইস চেয়ারম্যান। তো আপনি সব কিছুই সব খোঁজখবর রাখেন সাংগঠনিকভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে। যে ব্যাংকগুলোকে দুর্বল আসলে বলা হচ্ছিল বা গভর্নর যেটিকে বলছিলেন যে ধ্বংস হয়ে গেছে, সেই ধ্বংস থেকে কি এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াতে পেরেছে? কতটুকু পেরেছে? জি, ধন্যবাদ। প্রফেসর শহীদুল জাহিদ খুব চমৎকারভাবে এটা কিন্তু আপনার সামনে উপস্থাপন করেছেন। ওনার কথাকে আমি একটি বাক্যে এভাবে বলতে পারি, প্রবাদ, সময়ের 1 ফুর অসময়ের 10 ফুর। তো আমাদের সাথে যেটা হয়েছে, আমরা যদি যে 22,500 কোটি টাকার কথা আপনি বললেন, এই টাকাটা এর অর্ধেক যদি আমরা সেপ্টেম্বর মাসে পাইতাম, আমি আমার নিজের ব্যাংকের কথা বলতে পারি, তাহলে আমরা দ্বিতীয়বার কিন্তু কারোর কাছে হাত পাততে হতো না। ওই এমনকি তার 1/4 যদি পেতাম, সেটা দিয়ে আমরা ওভারকাম করতে পারতাম তখনকার যে চাপ। এই চাপটা মোকাবেলা করতে পারলে নতুন করে কিন্তু তারা দলে দলে আমাদের ব্রাঞ্চে এসে টাকার জন্য করতেন না, চাপ দিতেন না।
এই চাপটা সৃষ্টি হয়েছে পর্যায়ক্রমে। একবার আমরা একটু ভালো অবস্থার দিকে যাই, তারপরে কিছু কথাবার্তা হয়, তখন আবার খারাপের দিকে যাই। আমি আপনাকে শুধু এইটুকু ইনফরমেশন দিয়ে বিষয়টা বোঝাতে চাই যে আমি গত 9-10 মাসে 10.5 লক্ষ নতুন ডিপোজিট অ্যাকাউন্ট খুলেছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। আমি ইসলামী ব্যাংকের ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে আমি এই মুহূর্তে বলতে চাই না, প্রয়োজনে বলবো। কিন্তু এই ধরনের একটা ব্যাংক ঘুরে দাঁড়ানোর শক্তি যা আছে সেটা কিন্তু আমরা, জনগণের আস্থাটা হলো মূল বিষয়, ব্যাংক চলে আস্থার উপরে, সেই আস্থাটা কিন্তু আমরা ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। কিন্তু তারপরে আবার নতুন আসলো যে মার্জার। এর আগেও মানে এই ধরনের ঘটনাগুলো ঘটেছে এবং মার্জারের কথাটা অনেকদিন যাবৎ আলোচনা হচ্ছে। এই আলোচনাটা যদি এইভাবে না করে যদি আমরা পারতাম যে সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরে জনগণের কাছে আপনি যান, তার আগে এই 5টা ব্যাংকের আমরা বসলাম, কারা মার্জারের মধ্যে আসতে চায় এই স্বতঃস্ফূর্তভাবে, আর কারা আসতে চায় না, এবং কাদের আসা প্রয়োজন, তাদের অস্তিত্বের যদি সংকট থেকে থাকে। আমি তো মনে করি IMF বলছে যে 30%-এর বেশি যদি আপনার অনাদায়ী পাওনা থাকে তাহলে সেই ব্যাংকটা মার্জার নয়, লিকুইডেশনে যাওয়ার মতো অবস্থায় থাকে। আমাদের এখানে তার চেয়ে অনেক বেশি। আর আমি বলবো যে IMF-এর যে স্ট্যান্ডার্ড, এটা গ্লোবালি, এটা বাংলাদেশের জন্য সব কিছু আপনি একভাবে দেখতে পারবেন না। বাংলাদেশের প্রেক্ষিতটা সম্পূর্ণ আলাদা। যেই দেশে এই ব্যাংকগুলোর সাথে এখনও পর্যন্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে 10.5 লক্ষ লোক ডিপোজিট রাখে, জনগণের লয়্যালটি, জনগণের যে পছন্দ, এই পছন্দগুলো এইভাবে নিয়ে নিতে হয়। এটা পশ্চিমা দেশে সেটা কখনোই হয় না। এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হলে 4 দিনের মধ্যে এই 10টা ব্যাংকই পড়ে যেত এবং এই 10টা ব্যাংকের সাথে আরও কিছু ব্যাংক ক্ষতিগ্রস্ত হইতো। বাংলাদেশে সেটা হয়নি, কারণ এই দেশের জনগণ হচ্ছে অত্যন্ত, তারা মেহেরবান, তারা কোনো একেবারে মন্দ রুক্ষ আচরণ তারা ব্যাংকের সাথে করে না। আমাদের যেখানে ভালো ম্যানেজাররা আছে, জনশক্তি আছে, তাদের সাথে তাদের যে সদ্ভাব আমাদের গ্রাহকদের, এই কারণে কিন্তু তারা আমাদের অবস্থা, আমরা হয়তো সময় মতো তাদের চাহিদা পূরণ করতে পারছি না, আমাদেরকে ফেলে তারা চলে যাচ্ছেন না। এনিওয়ে, এই অবস্থার মধ্যে আমি মনে করি যে মার্জারের ব্যাপার যেটা এসছে, এই ব্যাপারে যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি বলবো যে এক ধরনের অনিবার্যতা। আমি এটা অস্বীকার করছি না। যেভাবে ব্যাংকগুলোকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে, এটাকে ভিন্নভাবে প্রথমে যেভাবে শুরু হয়েছিল এটা যদি কন্টিনিউ করতো তাহলে একভাবে চলতে পারতো। তারপরে যখন আপনার দেখা গেল যে ঘুরে দাঁড়িয়েও যেন আমরা দাঁড়াইনি। এটার কারণ কি? কেন্দ্রীয় ব্যাংকের ক্ষণে ক্ষণে বাকবদল, এরকম কোনো কিছু? আমি এই ব্যাপারে মন্তব্য করতে চাই না, এই জন্য যে কেন্দ্রীয় ব্যাংকের সামনে তথ্য উপাত্ত আমরা এখানে যে 3 জন বসে আছি তাদের চেয়ে বেশি আছে। তিনি আমার স্বাস্থ্য নিরূপণের জন্য তার কাছে যন্ত্রপাতি অনেক বেশি আছে। তার ভিত্তিতে তারা আমাদের সম্পর্কে একটা ধারণা নিয়েছেন। ধারণা নেওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে ডেকেছেন আলোচনা নয়, আমাদেরকে জানানোর জন্য এই 5টি ব্যাংক মার্জারের সিদ্ধান্ত নিয়েছে। তো আমি যখন থেকে শুনলাম তখন থেকে হোমওয়ার্ক করেছি, আমি দেখেছি, আমি অন্যদিকে যাইনি। বাংলাদেশ ব্যাংক যখন সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্তটা কিভাবে জনস্বার্থে বেটার ওয়েতে বাস্তবায়িত হতে পারে, এই জন্য আমি করেছি হোমওয়ার্ক। আমি দেখেছি যে এখানকার যে টোটাল যে ব্রাঞ্চ নেটওয়ার্ক, এগুলোর ইনফ্রাস্ট্রাকচারাল যে অ্যারেঞ্জমেন্টগুলো আছে, এইটা দিয়ে আপনাকে একটা উদাহরণ দিই। এই 5টা ব্যাংকের 300 এলাকায়, 300 থানাতে কোনো শাখা নাই। তার মানে বাংলাদেশের 450টা শাখার থানা আছে, তার মধ্যে কিন্তু 2/3 অফ দি স্কাই ইজ আনকভার্ড। আমি সেই আলোচনায় যাব। জনাব আব্দুল মান্নান, আপনি যে কথাটা একটু আগেই বলছিলেন যে আসলে মার্জার করতে হলে উভয় পক্ষের সম্মতির প্রয়োজন, কে কার সাথে যেতে চায় কি চায় না, বা মার্জারে আসতে চায় কি চায় না, সেই আলোচনা না করে কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত নিয়ে নিল। এইখানে কথা আছে, আমি একটু রিফার করতে চাই। জি, এটা ঠিক যে সম্মতিক্রমে মার্জার হবে। আমি এবং আপনার সাথে ঘর সংসার করবো কিনা এটা সম্মতির ব্যাপার, কিন্তু আপনাকে দেখতে হবে যে কোন পরিস্থিতি এটা লিকুইডেশনের পরিস্থিতি। আমি কারোর নাম ধরে বলবো না যে অমুক ব্যাংক লিকুইডেশনের পর্যায়ে এসছে। বাংলাদেশ ব্যাংক থেকে বলা হয়েছে কেউ যদি ভালো অবস্থায় থাকে তারা এই মার্জার প্রক্রিয়ার বাইরে থাকতে পারে, যারা সম্মত হবে তারা এই মার্জার প্রক্রিয়ার মধ্যে আসবে। কিন্তু আমরা তো দেখলাম 5টি ব্যাংকের নাম বলে দিলেন উনি। ওকে, 5টা না 6টা ব্যাংকের কথা প্রথমে বলা হয়েছিল, তারপরে দেখা গেল যে একটা ব্যাংক হচ্ছে কনভেনশনাল ব্যাংক। এরপরে বলা হয়েছে তেলের সাথে তেলের মিল হবে, পানির সাথে পানির মিল হবে, তেলের সাথে পানি মেশানো হবে না। তখন 5টাতে নেমে এসছে। 5টাতে নেমে আসার পরে একটু ভিন্ন কথা এসছে, যেমন কিন্তু এখানে তো দেখলাম তেল আর পানি মেলানো হচ্ছে না। এখানে 5টা ব্যাংক ইসলামী ব্যাংক হলেও আপনি যে ক্রাইটেরিয়াতে যে ব্যাংকগুলোকে আনবার কথা
সেই ক্রাইটেরিয়ার বাইরে গিয়ে ওই যে আপনি যে কথাটি বলছিলেন যে স্বেচ্ছায় যাওয়ার ব্যাপার, এখন সেখানে একটি ব্যাংকে ধরে বেঁধে আর চারটার সাথে বেঁধে দেওয়া হচ্ছে, এটি কি কতখানি আমি 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 বিষয়টাকে ঠিক আমি এইভাবে আপনি যেভাবে দেখছেন আমি এটা দেখতে পাচ্ছি না। আমি ভিতর থেকে আমি যারা যে আসতে চান না তাদের সাথে দ্বিমত করছি না। এই আপনার মার্জার প্রক্রিয়ার আমি পক্ষও নই বিপক্ষও নই, আমি এই প্রক্রিয়ার একটি অংশ। এই প্রক্রিয়ার অংশ আপনি একটি ব্যাংকের চেয়ারম্যান, এবং আমি চেয়ারম্যান মানে আমার বাই ডিন্ট অফ মাই শেয়ার অ্যান্ড আদার থিংস আমি আসিনি এখানে। সেন্ট্রাল ব্যাংক থেকে আমাদের 5 জনকে সেখানে বসানো হয়েছে এর ডে টু ডে অবস্থাটা দেখার জন্য। আমি যেটা আপনাকে এখানে বলা দরকার মনে করি, গ্রাহকদের জানা দরকার আমরা কি কাজ করেছি। আমরা গিয়ে প্রথমত যেই কাজটি হয়নি আগে, আমি এই ব্যাংকের স্বাস্থ্য পরীক্ষা করেছি যে আসলে কি অবস্থার মধ্যে ব্যাংকটা আছে, এবং এই ব্যাংকের জনশক্তি এই ধরনের একটা দুর্বল অবস্থা থেকে এই ব্যাংকটাকে ঘুরে দাঁড় করানোর জন্য কিভাবে তৈরি করা দরকার, এই দুইটা এরিয়াতে আমি কাজ করেছি এবং আমার ধারণা আমি কিছুটা সফল হয়েছিলাম। কিন্তু সফল হলেও আমি বললাম যে যেভাবে যেভাবে যে সিদ্ধান্তটা নেওয়া দরকার সবটুকু আমার হাতে ছিল না। আমি একভাবে পরিকল্পনা করছি, পরিকল্পনা করার পরে পর মুহূর্তে আবার হয়তো দেখা গেল যে সেইভাবে আমি এগোতে পারলাম না। পরবর্তীতে যেটা এসছে মার্জারের বিষয়টা এসছে, মার্জার যদি দুইটা শক্তিশালী ব্যাংক যদি আসে, হ্যাঁ, তাহলে সেই দুইটা শক্তিশালী ব্যাংক ঠিক করবে যে তারা মার্জারে যাবে কিনা। কিন্তু যখন শক্তিশালী না হয়, দুর্বল যদি এমন পর্যায়ের হয় যে এগুলো লিকুইডেশনের প্রসেসে যাওয়ার মতো অবস্থায় আছে, তখন এটা আমাকে যেমন সেন্ট্রাল ব্যাংক ওই বোর্ড ভেঙে দিয়ে আমাকে বসিয়েছে, তেমনিভাবে এই ব্যাংকগুলোর ব্যাপারে সিদ্ধান্ত আমার সাথে আলোচনা করে পুরোটা নিতে হবে। এটা জরুরি কথা না, এটা অনেকেই বলেন আবেগের কথা, কিন্তু আমার বাস্তবতা হচ্ছে আমি এই ব্যাংকের চেয়ারম্যান হয়েছি বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্ত, বাংলাদেশ ব্যাংকের বিবেচনাক্রমে। তারা মনে করেছে আগের বোর্ড চলবে না, এসালাম চেয়ারম্যান ছিল, সেটির প্রেক্ষাপট ভিন্ন ছিল, আপনাদেরকে বোর্ড ভেঙে দেওয়ার প্রেক্ষাপটটা ভিন্ন ছিল। সব কয়টা ব্যাংকের জন্যই আপনার গিয়ে বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে ব্যাংকগুলো দিয়ে চলবে না, অতএব নতুন বোর্ড দেওয়া হলো। নতুন বোর্ড হচ্ছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে প্রদত্ত বা পাঠানো, তারা কাজ করেছেন, আমরা গিয়ে উদ্ধার করেছি। আগে দেখানো হয়েছে 3% আপনার অনাদায়ী পাওনা, হ্যাঁ, যেগুলোকে ইয়ে করা দরকার ক্লাসিফাই, এনপিএল ক্লাসিফাই করা দরকার, ক্লাসিফাই করা হয়নি। আমরা গিয়ে যখন নিয়ম মাফিক সবগুলো ফেব্রিকেটেড ইনফরমেশন দিয়ে রাখা, সেই ইনফরমেশনগুলো যখন নাকি আমরা অনাবৃত করলাম, তখন দেখা গেল সেটা অনেক বড় হয়ে গেছে। এখনো পর্যন্ত আমি মনে করি যে আমাদের 5টা ব্যাংকের চিত্র পুরোপুরিভাবে যে সব ক্ষেত্রে সমভাবে প্রকাশিত হয়েছে এরকম নয়। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। আমি আবার আসবো আপনার কাছে। জনাব শহীদুল জাহিদ, আপনার কাছে একটি বিষয় আমি জানতে চাই। অর্থনীতিবিদরা হরহামেশাই বলে থাকেন দুর্বল হওয়া কোনো ব্যাংক বন্ধ করে দেয়া ভালো সমাধান নয়। এটি আপনাদের মতো অর্থনীতিবিদ যারা বিজ্ঞ তারা বলে থাকেন বিভিন্ন সময়। কিন্তু এখানে আরেকটি ব্যাপার হচ্ছে যে যেটি জনাব আব্দুল মান্নান বলছিলেন যে দুর্বল এবং সবল, এই কথাটির সাথে কিভাবে নিরূপণ করা হয়, কোনটি দুর্বল? নিশ্চয়ই কতগুলো তথ্য উপাত্তের ভিত্তিতে কে দুর্বল আর কে সবল সেটি সেন্ট্রাল ব্যাংকের গাইডলাইন অনুযায়ী নির্ধারিত হয়। এই একটি মার্জার প্রক্রিয়া দুর্বলকে সবলের সাথে বা কয়েকটি দুর্বল একত্রিত করে মার্জারের যে প্রক্রিয়া, সেটির জন্য ব্যাংক রেজুলেশন আইন করার উদ্যোগ নেওয়া হয়েছিল আমরা শুনেছি, এবং সেটি জুলাইয়ের মধ্যে সম্পন্ন করার কথা, সেটিও হয়েছে। এর বাস্তবায়নটা কেমন হতে পারে? যেটা প্রথমে বলার মতো সেটা হচ্ছে যে ব্যাংকগুলো বা যে কোনো প্রতিষ্ঠান যদি তাদের সমস্যায় পড়ে, বিশেষ করে লিকুইডিটি ক্রাইসিস বা একেবারে শেষ হয়ে গিয়েছে এরকম যদি আমরা বলি, তাহলে তাদের বেশ কিছু অপশন আছে। কিন্তু একটা হচ্ছে লিকুইডেশনে যাওয়া, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে মার্জার। মার্জারের কিন্তু আসলে হচ্ছে এরকম যে সাধারণত সমপর্যায়ের ব্যাংক, কিন্তু মার্জার তখনই করা হয় যদি সিনার্জি বেনিফিট পাওয়া যায়। মানে 2 আর 2 4 না হয়ে 2 আর 2 5 হবে, মানে গ্রেটার দেন 4 হবে, মানে ভ্যালুটা। মানে দুইটা ব্যাংকের মার্জার হলে এদের এই মুহূর্তে ফর এক্সাম্পল যে স্ট্রেংথ অফ ইনভেস্টমেন্ট, স্ট্রেংথ অফ ক্যাপিটাল, স্ট্রেংথ অফ লিকুইডিটি, স্ট্রেংথ অফ রিস্ক, সমস্ত কিছু ইন্ডিকেটর যেগুলো আছে এগুলো ফেভারেবল হবে, মানে বিফোর এবং হচ্ছে আফটার মার্জার এরা আরো শক্তিশালী অবস্থানে যাবে, নাম্বার 1। নাম্বার 2, সেটা যদি সরকার অ্যাকুয়ার করে, অ্যাকুইজিশনে যায়, অ্যাকুইজিশন নিয়েও কিন্তু তারা হচ্ছে এটাকে রেস্কিউ করতে পারতো। যেটা এই মুহূর্তে বলা হচ্ছে যে এই ব্যাংকগুলো তো সরকারি হয়ে যাবে, যেহেতু সরকার এখানে বাজেট থেকে ক্যাপিটাল ইনজেক্ট করবেন, তো সুতরাং অনেকে কিন্তু আশা মানে হোপফুল যে এই ব্যাংকগুলো তাহলে সরকারি ব্যাংক হয়ে যাচ্ছে, নাম্বার 2। নাম্বার 3, আমরা আসলে যে প্রক্রিয়াটার কথা শুনতে পাচ্ছি এটা মার্জারও না, অ্যাকুইজিশনও না,
এটা অনেকটা অ্যামালগামেশনের মতো কিন্তু আসলে বিষয়, যে এই 5টা ব্যাংকে এমনভাবে একীভূত করা হবে যে কারো দায় দেনা সম্পত্তি কোনো কিছু আলাদা করে আর সত্তা থাকবে না। ঠিক আছে, তাহলে সেটা হচ্ছে অ্যামালগামেশন। কিন্তু অ্যামালগামেশনের যে নেচারটা সেটাও কিন্তু আমরা দেখতে পাই, এটা অনেকটা বেইল আউটের মতো। কারণটা হচ্ছে সরকার ইতিমধ্যে গ্যারান্টি স্কিমের আওতায় টাকা দিয়েছে, আবার নতুন করে হচ্ছে এই যে 22,500 কোটি টাকা প্রথমে, তারপরে আরো দিয়েছে, সব মিলে প্রায় 30,000 কোটি টাকার মতো দিয়েছে, এবং পরবর্তীতে আরো দিতে যাচ্ছে। দ্যাট মিনস এই দুর্বল ব্যাংকগুলোকে তারা হচ্ছে বেইল আউট মানে রেস্কিউ অপারেশনে নেমেছে। এখন যে প্রশ্নটা আসলো, এই দুর্বল এবং সবল এদেরকে আসলে কোন প্রক্রিয়ায় এটা করা হয়েছে, আমার জানা মতে মানন ভাই আরো ভালো বলতে পারবেন, যে এই সমস্ত ব্যাংক নিজেরা নিজেদেরকে ইন্টারনাল অডিট করিয়েছে নাম্বার 1, বাংলাদেশ ব্যাংক তারা একটা থ্রু অডিট করিয়েছে, এবং হচ্ছে এক্সটার্নাল কেপিএমজি আর্নেস্ট ইয়াং, এই দুটি কর্পোরেশন তারাও কিন্তু হচ্ছে এই ব্যাংকগুলোকে তারা থ্রুলি ইনভেস্টিগেট করেছেন, অডিট করিয়েছেন, এবং এই এক্সটার্নাল অডিটের উপর ভিত্তি করে বাংলাদেশ ব্যাংক তারা এই মুহূর্তে যেটা দেখাতে চাচ্ছেন যে সর্বশেষ যে 5টি ব্যাংকের কথা বলা হয়েছে তাদের ফিনান্সিয়াল হেলথ এমন পর্যায়ে যেমন হচ্ছে লিকুইডিটি নেগেটিভ। ওকে, লিকুইডিটি নেগেটিভ মানন ভাই হিন্টস দিতে চাইলেন যে তাদের নন পারফর্মিং অ্যাসেট এইটা কোনো ব্যাংকের হচ্ছে 90%-এর উপরে, আর কোন ব্যাংকের হয়তো 87%, 88% এরকম। এই সমস্ত ব্যাংকের আইডি আর যেটা ইনভেস্টমেন্ট টু ডিপোজিট রেশিও, যেটা তো ইনভেস্টমেন্ট টু ডিপোজিট রেশিও এটা 100%-এর উপরে, 92% কখনোই সম্ভব হওয়ার কথা না, থিওরিতে আসে না। আপনি ইকোনমিক্সের একজন আপনি চর্চা করেন, তো সুতরাং আমাদের এই ব্যাংকিং লিটারেসিতে বা ইকোনমিক লিটারেসিতে এটা হবার নয় যে আপনি 100 টাকা ডিপোজিট পেয়েছেন ক্যাপিটাল সহ আর 120 টাকা হচ্ছে আপনি লেন্ডিং করেছেন, এটা কোন প্রক্রিয়া হয়েছে। সুতরাং এই সমস্ত ব্যাংকের আসলে যে তহবিল সংকট এটা আগে থেকেই ছিল, আগে এটা অ্যাসিমেট্রিক ইনফরমেশন তথা হচ্ছে অবাধ তথ্য প্রবাহের ঘাটতি ছিল বলে যেটা জনসমক্ষে আসেনি। এখন পট পরিবর্তনের পরে এই তাদের ব্যাংকসমূহের ইন্টারনাল অডিট, বাংলাদেশ ব্যাংকের অডিট এবং হচ্ছে বিদেশি সংস্থাগুলোর অডিটের মাধ্যমে বোঝা গিয়েছে যে আসলে এরা দুর্বল। সুতরাং এদেরকে আপনি মার্জার বলেন, অ্যাকুইজিশন বলেন, অ্যামালগামেশন বা বেইল আউট যে প্রক্রিয়ায় বলেন, একটা রেস্কিউ অপারেশনে যেতে হবে, এই মুহূর্তের হচ্ছে বাস্তবতা। ধন্যবাদ। আমরা আরেকটি বিজ্ঞাপন বিরতিতে যাব। প্রিয় দর্শক, আমরা আরেকবার বিজ্ঞাপন বিরতিতে যেতে চাই, ফিরবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর ফিরছি আবার মূল আলোচনায়। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমাদের আজকের আলোচনার বিষয় নিশ্চয়ই আপনারা জেনেছেন, ব্যাংক একীভূতকরণ এবং যুক্তি এবং বাস্তবতা, এটি নিয়ে আমরা কথা বলছিলাম। কিছুক্ষণ আগে প্রফেসর শহীদুল জাহিদ কথা বলছিলেন। আমরা এবার একটু কথা বলতে চাই জনাব আব্দুল মান্নান আপনার সাথে। একীভূতকরণ, উনি যেটি বললেন, অ্যামালগামেশনের কথা বললেন, আমরা শুনছি একীভূতকরণ এবং এর জন্য একটি আইন ও অর্ডিন্যান্সও একটি কেন্দ্রীয় ব্যাংক অলরেডি ফিনান্স রেজুলেশন ফিনান্স মিনিস্ট্রি থেকে এসেছে। তো সেটি যেহেতু হয়ে গেছে, এখন তারই আলোকে হয়তো এই অ্যামালগামেশন বা আমরা যেটিকে মার্জার সহজভাবে বলি, তো সেটি নিয়ে কথা হচ্ছে। কিন্তু একটি জায়গায় আমরা শুনতে পাচ্ছি, আপনি শুরুতে যে আলোচনাটা করছিলেন যে আপত্তি অনাপত্তির ব্যাপার, সম্মতি অসম্মতির ব্যাপার, সেখানটাতে একটি পক্ষ আপত্তি জানাচ্ছে। আসলে এই আপত্তিটা কতটা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। আমি আপনার এই প্রশ্নের জবাব আমি সরাসরি দেব না। যারা আপত্তি জানিয়েছেন এটা তাদের রাইট আছে তাদের আপত্তি জানানোর, এবং তাদের এই আপত্তিটা কতটা যৌক্তিক সেটা বাংলাদেশ ব্যাংক দেখবে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বলা হয়েছে যে যদি কোনো ব্যাংক বলে যে আমরা নিজেরাই নিজেদেরকে স্বাবলম্বী হতে পারবো, সেই ক্ষেত্রে ওনারা বলেছেন যে আমরা যে সমস্ত সাপোর্ট দিয়েছি সেই সাপোর্ট তোমরা ফেরত দিতে হবে এবং তোমরা ঘুরে দাঁড়াবা তার প্ল্যান দিতে হবে, সেটা তাদের ব্যাপার। আমি শুরুতেই বলেছি যে আমি মার্জারের পক্ষ বা বিপক্ষ হিসাবে কথা বলছি না। আমার দায়িত্ব হচ্ছে মানে যে জিনিসটা আপনার সাথে আলোচনা করছি সেটা হলো যে এটা হলে ভালো বা মন্দ সাধারণভাবে এটা কোনো দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, আমি এই 5টা ব্যাংককে বাদ দিয়ে চিন্তা করেন বা 5টা ব্যাংক নিয়ে চিন্তা করেন, এই মুহূর্তে আমাদেরকে যেটা বলা হয়েছে, আমরা যদি সংখ্যার বিবেচনায় না যাই, হ্যাঁ সংখ্যা বিবেচনায় না গেলাম, মার্জার 2টা ব্যাংক নিয়ে মার্জার হতে পারে, 3টার মার্জার হতে পারে, 4টার হতে পারে, অথবা 5টার হতে পারে, এমনকি আরও 2-1টাকে সাথে নিয়ে 7টা 8টা ব্যাংকের মার্জার হতে পারে। এটা যদি বাংলাদেশ ব্যাংক চিন্তা করে, ইন দ্যাট কেস
আমি বলবো যে এটার বেস্ট পসিবল ইউটিলাইজেশন কীভাবে হইতে পারে। যদি মার্জার হয় কয়েকটা ব্যাংকের, তাহলে এটার কি কি সুবিধা আমাদের জন্য সৃষ্টি করতে পারে, একদম ভ্যালু নিউট্রাল ইয়েতে আমি চিন্তা করছি। মনে করেন যে এই 5টা ব্যাংক যদি মার্জার হয়, তাহলে মোর দেন 1000 আপনার সার্ভিস পয়েন্ট তৈরি হবে, শাখা, উপশাখা এবং আপনার গিয়ে যেটাকে বলে এজেন্ট ব্যাংকিং, সব মিলে প্রায় 1200 ইউনিট হবে। যদি 3টা ব্যাংক হয়, আমি এইভাবে দেখেছি, 3টা ব্যাংক হলে প্রায় 800 মতো শাখা এবং উপশাখা হবে। তা আপনি একটা জিনিস আমি আপনাকে বলতে চাই যে বাংলাদেশের ব্যাংকগুলো, অনেকগুলো ব্যাংক হয়েছে, এবং কোনো ব্যাংক যখন হয় তখন তারা বলেছে যে আমরা এই ধরনের ব্যাংকিং করব। কেউ বলছে প্রবাসীদের জন্য কাজ করব, কেউ বলছে গ্রামে কাজ করব, ডিক্লারেশন ছিল, কিন্তু কোনো ডিক্লারেশন বাস্তবায়িত হয়নি। যার ফলে এই মুহূর্তে বাংলাদেশে কোনো ব্যাংকিং কোনো মডেল নাই। মডেল না থাকার কারণে বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে আপনার ব্রাঞ্চগুলোর মাধ্যমে, এই নেটওয়ার্কের মাধ্যমে ডিপোজিট নিয়ে আসেন, ডিপোজিট নিয়ে এসে কনসেন্ট্রেট করছেন ঢাকা এবং চট্টগ্রামে, 60% ঢাকায়, 20% চট্টগ্রামে। আবার এই ডিপোজিট ঢাকার কোথায় কোথায়, গুলশানে আর মতিঝিলে, এবং গুলশান এবং মতিঝিলের পান দোকানদারকে আপনি কোনো বিনিয়োগ দিচ্ছেন না। আপনি কয়েকজন মুষ্টিমেয় অলিগার্ক যাদেরকে বলছেন, আপনি 8জন 10জন লোকের কাছে সমস্ত সম্পদ বাংলাদেশের থ্রু দিস ব্যাংকিং চ্যানেল আপনারা এখানে কনসেন্ট্রেট করছেন। এর ফলে বাংলাদেশে যেই আপনার বৈষম্যের কথা বলা হচ্ছে, বৈষম্য নিয়ে বিপ্লব হয়ে গেল বাংলাদেশে, সেই বৈষম্য সৃষ্টিকারী প্রতিষ্ঠান হচ্ছে আমরা ব্যাংকাররা। ব্যাংকিং খাত বাংলাদেশের বৈষম্যের জন্য সবচেয়ে বেশি রেসপন্সিবল। এই অবস্থায় সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব হলো এই বৈষম্য দূর করার মতো একটা মডেল বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে নিয়ে প্রবর্তন করা। কথায় আছে, কাজে নাই। যেমন ধরেন রুরাল ব্রাঞ্চ, আরবান ব্রাঞ্চ, আমাদের এই 5টা ব্রাঞ্চের 300 থানায় আমাদের কোনো প্রেজেন্স নাই। ক্যান ইউ ইমাজিন যে মাত্র আপনার 450টা বা 460টা থানার মধ্যে আপনার 300 থানাতে এই ব্যাংকগুলোর কোনো উপস্থিতি নেই, আমরা সেখানে নাই। ওই এলাকার জনগণের প্রতি কোনো দায়িত্ব পালন করছি না। আমি মনে করি যে যদি মার্জার করে যদি এদেরকে দায়িত্ব দেওয়া হয় যে তোমাদেরকে শুধুমাত্র তাৎক্ষণিক মুনাফার কথা চিন্তা করলে চলবে না, শুধুমাত্র শেয়ার হোল্ডারদের ডিভিডেন্ডের কথা চিন্তা করলে চলবে না, সামাজিক বাণিজ্যের কথা যেটা বলা হচ্ছে, আপনার আর্থসামাজিক উন্নয়নের কাজে লাগবে, এবং যারা সুবিধা বঞ্চিত, যে এলাকাগুলো আলোকিত নয়, এই এলাকায় ব্যাংকিং সেবা নিয়ে গিয়ে ওখানে উদ্যোক্তা উন্নয়ন করে এবং ছোট ছোট বিনিয়োগের মাধ্যমে ওই এলাকার লোকদের সামর্থ্য বাড়ানো। গ্রামে গঞ্জে যদি আপনি মার্জার প্রক্রিয়াটাকে নিয়ে যেতে পারেন। জনাব মান্নান, আমি একটু থামিয়ে বলতে চাই, আধুনিক তথ্য প্রযুক্তির এই যুগে এখন কি শুধু শাখা খুলেই গ্রামে গ্রামে সেবা দেয়া প্রয়োজন, নাকি আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে যে কোনো জায়গা থেকে আপনি বাংলাদেশের কনটেক্সটে বিবেচনা করতে হবে। আমি আমেরিকার কলের লাঙ্গল দিয়ে বাংলাদেশের জমি চাষ করতে পারবো না। এই জন্য আপনাকে যথেষ্ট পরিমাণে এখানকার মাঠের অভিজ্ঞতা দেখতে হবে। ব্যাংকিং সার্ভিস আমরা যেটা দিচ্ছি, এখনো পর্যন্ত আমরা বাংলাদেশের জনগণকে ব্যাংকিং লিটারেসি দিতে পারিনি। তারা ব্যাংকিংয়ের ব্যাপারে পর্যাপ্ত শিক্ষা তাদের নাই। এই অবস্থার মধ্যে আপনি বললেন যে আপনি মানে তত্ত্ব দিলেন আর কি, যে আপনি থিওরিটিক্যালি আপনি উপস্থিত না হয়ে একটা সেন্টার থেকে আপনি সারা বাংলাদেশের 18 কোটি মানুষকে সার্ভিস দেবেন, এটা অসম্ভব। আপনার সাথে আমার আই কন্ট্যাক্ট হওয়া দরকার, আপনার সাথে আমার হৃদয়ের মেলবন্ধন তৈরি হওয়া দরকার। আমি আপনার প্রকৃত নিড, যেটা আপনার সাইকোলজিক্যাল নিড, সমাজতাত্ত্বিক নিড, এগুলো আমাকে বুঝতে হবে একজন ব্যাংকার হিসেবে। এটা শুধু টাকা এবং এই আলাপচারিতার মধ্যে আস্থা তৈরি করারও একটি বড় ব্যাপার। এক্স্যাক্টলি, আমি বলছি যে আপনাকে যেতে হবে, গিয়ে এখন সার্ভে করতে হবে যে এই গ্রামে, বাংলাদেশে এখন অনেক জায়গা আছে যেখানে আলো পৌঁছে নেই, ব্যাংকের আলো পৌঁছে নেই। আপনাকে ওই সমস্ত জায়গায় ব্রাঞ্চ এই মার্জারের মাধ্যমে এই ব্যাংকগুলো আমরা শুধুমাত্র কিছু সংখ্যক অলিগারকে খেদমত করেছি। আমি ওদেরকে বলি যে চিরস্থায়ী বন্দোবস্তের জমিদাররা থাকতো কলকাতায়, আর সারা দেশে তাদের নেটওয়ার্ক ছড়ানো ছিল। নায়েব গোমস্তারা, পাইক বরকন্দাজরা সমস্ত টাকা পয়সা খাজনার নামে তুলে নিয়ে কলকাতায় জমা দিত। এখনকার অবস্থাতেও এই সমুদয় ব্যাংকিং নেটওয়ার্কের মাধ্যমে জনগণের সম্পদ আপনার করে সংগ্রহ করে কনসেন্ট্রেট করা হচ্ছে। এই কনসেন্ট্রেট পর্যায় থেকে অর্থ কেন্দ্রীভূত করে সেখান থেকে এখন আপনার জন্য একটা সুযোগ, যদি এইভাবে আপনি যেতে পারেন, ইসলামী ব্যাংকিংয়ের যে মডেল সেইটা যদি ফলো করেন এবং গ্রামে গঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক উন্নয়নের জন্য কয়টা ব্যাংক নিয়ে যাবেন জরুরি না, আপনার 400 থানাতে আপনার উপস্থিতি হতে হবে। এবং যে সমস্ত এলাকায় আপনার ব্রাঞ্চগুলো আছে, আমি বললাম তো যে আপনার সব কিছু কভার করা সম্ভব করে কি মডেল নিয়ে যাবেন, ক্ষুদ্র, মাঝারি এবং আপনার গিয়ে একেবারে ছোট, এই ধরনের বিনিয়োগে যদি আপনি এই ব্যাংকটাকে নিয়ে যান, একটা নতুন মডেল সেট করে বাধ্য করেন যে এলাকার ডিপোজিট সেই এলাকায় আপনাকে
বিনিয়োগ করতে হবে, এবং এটা যে সম্ভব। আমার অনেক তর্ক হয় আমার ভাইদের সাথে, কেউ কেউ বলেন সম্ভব না এটা। আমি আমার ব্যক্তিগত আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি উত্তর জনপদে যমুনার ওই পারের যে এলাকাগুলো আছে সেখানে আমাদের খুব সামান্য বিনিয়োগ ছিল, ডিপোজিট সব এইখানে চলে আসতো ঢাকা চট্টগ্রামে। আমি বলে দিলাম 1 টাকা যমুনার এই পারে পাচার করা যাবে না। তারা শুধুমাত্র ওই এলাকার ডিপোজিট ওই এলাকায় বিনিয়োগ করেনি, বরং ঢাকা চট্টগ্রাম থেকে টাকা নিয়ে সেই এলাকায় বিনিয়োগ করে ওই এলাকার উন্নয়ন করেছে। এটা আমার ব্যাংকে, আমি ইসলামী ব্যাংকে আমি ব্যক্তিগতভাবে এটা এক্সপিরিয়েন্স করেছি। আপনি চাইছেন এই যে সরকারের যে নতুন উদ্যোগ তার মাধ্যমে এরকম কোনো কিছু একটি করুক মার্জার? বাক্যটা আমি চাইছি এভাবে বলি না, আমি বলি যে যদি মার্জার হয় তাহলে সেখানে অবশ্যই একটা ভালো মডেল থাকতে হবে। এখানে যদি মার্জার হয় একটা সুযোগ সৃষ্টি হবে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এটা আমাদের গড়ে তোলা প্রতিষ্ঠান, আমি আমার যৌবনের পুরোটা সময় সেখানে ব্যয় করেছি। আজকে ইসলামী ব্যাংকের পাশাপাশি আর একটা বড় ইসলামী ব্যাংক যদি হয়, ইসলামী ব্যাংক এখন অপ্রতিদ্বন্দ্বী, এই অপ্রতিদ্বন্দ্বী শব্দটা ভাঙতে হবে। 2টা শক্তিশালী ইসলামী ব্যাংক পাশাপাশি কাজ করবে এবং তারা দেখাবে কার চাইতে কে বেশি দারিদ্র বিমোচনের জন্য প্রতিযোগিতামূলক একটি ব্যাংকিং। আমরা আপনাকে এই এখন থামাচ্ছি কিছুটা। জনাব শহীদুল জাহিদ, আমি আপনার কাছে ওনার আলোচনার রেশ ধরে একটি প্রসঙ্গ আপনার দৃষ্টিতে আনতে চাই। সেটি হলো এই যে আমরা যে প্রেক্ষাপটে এই ব্যাংকের বোর্ড পুনর্গঠন করা হলো এবং এই যে রাষ্ট্রীয় অর্থ আপনি বলছেন কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা তারল্য সরবরাহ দেওয়া হলো, ব্যাংকগুলো আইডেন্টিফাই করা হলো, এর মধ্যে যেমন ন্যাশনাল, পদ্মা, এফআইসি, ইউসিবি, এক্সিম, বাংলাদেশ ব্যাংক, এরকম অনেকগুলো ব্যাংক ছিল। এই আমরা যাদেরকে মন্দ ব্যাংক বা ধসে গেছে অর্থনীতি বলছি, এর মধ্যে সব অন্যগুলো বাদ দিয়ে আমরা দেখলাম যে এস আলম গ্রুপের 4টি ব্যাংকের সাথে আরেকটি ব্যাংক একীভূতকরণের সুনির্দিষ্টভাবে এই নামটা কেন আসলো? এর যৌক্তিকতা কি আপনি মনে করেন? আপনাকে আবারও ধন্যবাদ জানাই। সংক্ষেপে বলবো, আমি বিশেষ করে মান্নান ভাইকে ধন্যবাদ জানাই। ওনারা তো আসলে ব্যাংকিংকে ভালোবাসেন। এই যে ওনার যেটা বললেন যে সারা দেশব্যাপী ব্যাংকিং এর সেবা আপামর জনসাধারণ পাবে, সেটা গ্রাম হোক গঞ্জ হোক, মানে যে কোনো এলাকার মানুষকে ব্যাংকিং কাভারেজের মধ্যে নিয়ে আসা, এই ধারণাটাকে আমি সাধুবাদ জানাই। এটি বাংলাদেশে যদি কখনো বাস্তবায়িত হয় আমরা খুবই খুশি হব। কারণটা হচ্ছে আমি ব্যক্তিগতভাবে ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স বিভাগের একজন শিক্ষক এবং ছাত্র ছিলাম বটে। এখন যে প্রশ্নটা আসলো, যে গভর্নর সাহেব কিন্তু বলেছেন এটি একটি চলমান প্রক্রিয়া হবে। ইভেন সরকারি যে ব্যাংকগুলো তথা রাষ্ট্রায়ত্ত যে ব্যাংকগুলো আছে সেগুলো কিন্তু আসলে এই প্রক্রিয়ার আওতায় কিন্তু চলে আসতে পারে। এবং উনি কখনোই বলেন নাই যে এই 5টি ব্যাংক দিয়ে শুরু হচ্ছে এবং 5টি ব্যাংকে শেষ হবে। তো সুতরাং এটা যদি চলমান একটি প্রক্রিয়া হয়, যে যারাই দুর্বল হিসেবে মানে আবির্ভূত হবেন বা নির্দেশিত হবেন তাদেরকে সাথে সাথে হচ্ছে এই মার্জার প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসা হবে। এটা যদি একটি চলমান প্রক্রিয়া হয় এবং বাংলাদেশে যে কম্পিটিশনের কথা বলা হয়েছে এটা যদি আমরা এনশিওর করতে পারি তাহলে তো পুরো অর্থনীতির জন্য একটি সুফল বয়ে আনবে বলে আমি মনে করি। কিন্তু এই মার্জার এবং অ্যাকুইজিশন প্রক্রিয়ার কিছু ঝুঁকির কথাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আমি বলতে চাচ্ছি যে বিস্তারিত ব্যাকগ্রাউন্ড যেটা ইতিপূর্বে আপনি একবার বলেছিলেন যে গ্রাউন্ড ওয়ার্ক যদি না করি তাহলে এমন একটা ট্রায়াল অ্যান্ড টেররের মধ্য দিয়ে গেলাম, পরবর্তীতে আবার এটা মুখ থুবড়ে পড়লো। যেমন লিকুইডিটি সাপোর্ট, এটা মুখ থুবড়ে পড়েছে, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে দিল, সেটা মুখ থুবড়ে পড়লো। আমরা চাচ্ছি না যে আমাদের এই পরিবর্তিত পরিস্থিতির যে সরকার বা ব্যবস্থাপনা তারা আবার এ ধরনের কোনো ঝুঁকির মুখে না পড়েন। প্রথমতই আসেন দেখেন সেটা হচ্ছে যে মানব সম্পদ ব্যবস্থাপনা একটা ঝুঁকি কিন্তু তৈরি হবেই। আমরা যেভাবে বলি না কেন এই 5টি বা 10টি ব্যাংকেও যদি আমরা একীভূত করি, এই 10টি ব্যাংকের সব লোকজনকে কিন্তু একসাথে রাখা কখনোই সম্ভব হবে না। যেমন 10টি ব্যাংকে 10 জন সিইও আছেন, তখন আমি যদি মানে নতুন ব্যাংক করি সেখানে তো একজন সিইও লাগবে। হ্যাঁ, ডিএমডি হয়তো আমাকে একাধিক নাও লাগতে পারে বা লাগবে না, এইচআরডি বা বিভিন্ন সেকশনে কিন্তু তখন হচ্ছে জনবলের যে সংকোচন সেটা কিন্তু আসবেই। দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এই যে সমস্ত মানে অ্যাসেটগুলো ইতিমধ্যে ব্যাড, দ্যাট মিনস নন পারফর্মিং অ্যাসেট বলে তালিকাভুক্ত হয়ে গেছে, তো এই তালিকাভুক্ত অ্যাসেটগুলোকে আপনি কিভাবে ম্যানেজ করবেন? এই একটি ব্যাংকের সম্পদ যেখানে হচ্ছে 10,000 20,000 কোটি টাকা, এই সবগুলো ব্যাংকের প্রায় 92,000 কোটি টাকার মতো হচ্ছে
দেখা যাচ্ছে যে আপনার নন পারফর্মিং অ্যাসেট হবে। সুতরাং এই বিশাল যে দায়ভার এটা কিন্তু আসলে রাষ্ট্রের কাছে হয়তো এসে পড়বে। সুতরাং সেটার জন্য আসলে দেশ বা সরকার নিশ্চয়ই সরকার এবং দেশ প্রস্তুত কিনা সেটা একটু দেখা উচিত, প্রস্তুতি নেবে। এবং আমি আর আলোচনা বাড়াতে পারছি না, আমার নির্ধারিত সময় শেষ। প্রিয় দর্শক, আমরা আজকে দুজন অতিথির মধ্য দিয়ে কাছ থেকে অনেকগুলো কথা শুনেছি, অনেক সুপারিশ এসছে, অনেক সুন্দর চিন্তা এসছে দেশের অর্থনীতিকে, দেশের সাধারণ মানুষকে দারিদ্র্য সীমার ভিতর নিচ থেকে তুলে আনবার বা উদ্যোক্তা তৈরি করবার, বা এই যে একীভূতকরণের যে উদ্যোগ বা আলোচনা চলছে সেখানে কি কি ঝুঁকি আছে। আমরা আশা রাখতে চাই সরকার তথা কেন্দ্রীয় ব্যাংক যে ঝুঁকিগুলো আছে, যে মানব সম্পদের ঝুঁকি আছে, বা যে টানাপোড়ন আছে, কে কোথায় যাবে কি না যাবে, সব কিছুর একটি সুষ্ঠু সমাধান আলাপ আলোচনার মধ্য দিয়ে এবং দেশের অর্থনীতির স্বার্থে ব্যাংকিং খাতকে শক্তপোক্ত করবার ক্ষেত্রে সেইভাবে সিদ্ধান্ত নেবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা আমরা আপাতত এখানেই শেষ করছি। আপনাদের দুজনকে আমাদের আলোচনায় অংশ নেবার জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করবার আগে জানিয়ে রাখতে চাই, দেশ টেলিভিশনের ব্যবসা বাণিজ্য বিষয়ক অনুষ্ঠান বিজনেস টাইম সপ্তাহের শনি থেকে বৃহস্পতি 6 দিন একই সময়ে সরাসরি সম্প্রচারিত হয়। নিয়মিত দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই ইতি টানছি। আমি সুলতান মাহমুদ। সঙ্গে থাকবার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।